একটা মানুষ যেখানে নিজের সম্পদ বিক্রি করে হলো বিপিএল চালায়, আর সেই লোক কিন্তু আসলে চলে যাওয়ার জন্য আসে না। আমরা রাজশাহীর যে দুর্নাম দেখেছি, তারপর তো নিশ্চয়ই রাজশাহী বা চিটাগংকে আনার চেষ্টা করবে না। তামিমের তো কিছু জায়গায় ব্যক্তিত্বের জায়গা তো স্ট্রং। দেখুন, একটা ভেন্যুতে আপনার বিপিএল যদি করতে হয়, তার যে ফ্যাসিলিটিগুলি ডেভেলপ করতে হয়, আপনি নিজেও রাজশাহী দেখে এসেছেন, সেখানে ফ্যাসিলিটিগুলি কিন্তু পর্যাপ্ত নয়। বিশেষ করে মিডিয়া সেন্টারই তো নেই, মিডিয়া বক্সও নেই। যেখানে মিডিয়া বক্স নেই সেখানে কিন্তু কোনো টুর্নামেন্ট আপনি করতে পারবেন না। এটা কিন্তু আইসিসির একটা গাইডলাইন রয়েছে। সেখানে তার সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমগুলো কতটা আপগ্রেড বা অন্য ন্যাশনাল লিগ হয়, কিন্তু বিপিএলের মতো একটা যেহেতু ইন্টারন্যাশনাল ভাইভ আছে, এমন একটা টুর্নামেন্ট যদি আপনি করতে চান, ওইসব প্লেয়ারদের রাখার জন্য পর্যাপ্ত হোটেল রয়েছে কিনা বা ওইরকম ফ্যাসিলিটি দিতে পারবে কিনা। কারণ একটা বিপিএল মানে আপনার 6টা টিম, যদি 5টা টিম নিয়ে যদি বিপিএল হবে, এই 5টা টিমের মুভমেন্ট, 5টা টিম যখন একটা ভেন্যুতে থাকবে, তার সঙ্গে ক্রু মিলিয়ে, টেলিভিশন সেট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে, সাংবাদিক মিলিয়ে, বিসিবি কর্মকর্তা কর্মচারী, এই হিউজ একটা গ্যাদারিং। এই গ্যাদারিং মানে হচ্ছে আপনার যদি 10,000 লোকও ওখানে হয় বা 5,000 লোকই হয় বা 2,000 লোকও হয়, এটা কিন্তু ভিআইপি মানে মুভমেন্ট, এটা কিন্তু নর্মাল মুভমেন্ট না। এবং সেই সময় আবার সিকিউরিটির ব্যাপারগুলি থাকবে। 3টা ভেন্যুতে মুভ করা বা 4টা ভেন্যুতে মুভ করা, কিন্তু 3টার জায়গায় 4টা ভেন্যু একটা বেড়ে গেলেই সিকিউরিটি মুভমেন্ট, সব কিছু মুভমেন্ট বেড়ে যাবে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে এইগুলো। আর শীতের সময় রাজশাহীতে আপনার ফগটা অনেক বেশি থাকে, ডেন্স ফগের মধ্যে খেলা চালাতে পারবে কিনা, এইগুলো অনেক কিছু চিন্তা করার ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে এই জায়গায় বিপিএল করতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক যাচাই বাছাই করে তারপরে করতে হবে। মনে হয় এবার সম্ভব নাও হতে পারে। আরেকটা যেটা বলছিলাম যে এখন পর্যন্ত বলতে গেলে একটা দলই বলতে গেলে নাম আসছে যে রংপুর থাকছে বিপিএলে, বাকি 5টা বা 4টা দলের কোনো নাম আসছে না। বা এই মুহূর্তে কি মনে হচ্ছে বিপিএল আয়োজন করা কতখানি সম্ভব বা কতখানি বাস্তব সম্পন্ন? দেখুন, বিপিএল আয়োজন করা সম্ভব, আমি মনে করি। কেন সম্ভব আর প্রয়োজন, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে প্রয়োজনটা এই কারণে যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে ফেব্রুয়ারি মার্চে ভারতের মাটিতে। সেই টুর্নামেন্টে খেলার জন্য আপনার বাংলাদেশ টিমকে, বাংলাদেশের প্লেয়ারদের প্রস্তুত করার জন্য একটা ব্যাপার থাকে। সেই প্রস্তুত করার জন্য যেরকম আপনার এফোর্ট লাগে, যে এই টুর্নামেন্টটা যদি খেলে তাহলে তারা একটা ভালো ওয়েল প্রিপেয়ার্ড থাকবে। কারণ টি-20 পুরো টুর্নামেন্টটা, এখানে বিদেশি প্লেয়ার থাকবে, সব কিছু থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিপিএলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই করার চেষ্টা করবে, এবং তারা অ্যাডামেন্ট। যদি আপনার যারা এক্সিস্টিং ফ্র্যাঞ্চাইজি ছিল তাদের মধ্যে থেকে সবাই যদি নাও আসে বা সবাই ভালো, তাও তো না। আমরা রাজশাহীর যে দুর্নাম দেখেছি, তারপর তো নিশ্চয়ই রাজশাহী বা চিটাগংকে আনার চেষ্টা করবে না। যদি আসেও তারা, তাহলে সেটা হবে মানে আত্মাহুতি দেওয়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরকম একটা ব্যাপার। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করবে না। নতুন ফ্র্যাঞ্চাইজি হয়তো 2টা আসবে, 3টা মনে হয় আমার আগের থাকবে। তার মধ্যে হচ্ছে অনেকেই বলছে যে ফরচুন বরিশাল থাকবে কি থাকবে না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। ফরচুন বরিশালের যে ওনার, যিনি চেয়ারম্যান, তিনি কখনোই কিন্তু বলেননি যে বিপিএলে তার দল থাকবে না বা ফরচুন বরিশাল থাকবে না। ফরচুন বরিশাল সবচেয়ে রিনাউন্ড একটা ফ্র্যাঞ্চাইজি। এই এক্সিস্টিং যারা ছিল তাদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা সময় ছিল, তারপরে ফরচুন বরিশাল সবচেয়ে পলিশ এবং সবচেয়ে ক্লিন, ফিনান্সিয়াল ডিল থেকে শুরু করে সব কিছুতে। দেখবেন আপনার সর্বপ্রথম তারা করে কি, বিসিবির যে একটা ফ্র্যাঞ্চাইজি ফি রয়েছে সেটা আগে দেয়, তারপরে সে প্লেয়ারদের ফি সবার আগে দিয়ে দেয়, কোনো ডিউজ থাকে না। তো সেই ফ্র্যাঞ্চাইজি থাকবে না, না থাকার কোনো কারণ নেই। আর মিজানুর রহমানের ব্র্যান্ডিং হলো এই ফরচুন বরিশাল দিয়ে। তিনি এটাকে, ক্রিকেটটাকে যেভাবে লালন করেন, আমার ধারণা তিনি থাকবেন। এবং তার সঙ্গে যতটুকুই কথা হয়েছে, আমি যতটুকু জানি ভেতর থেকে, এবং বিসিবিরও তার সঙ্গে কিন্তু কথা হয়ে গেছে। কিন্তু উনি হয়তো এই প্রেসিডেন্ট আসলে অস্ট্রেলিয়া থেকে ফিরে ওনার সঙ্গে বসবেন, সেই সময় ওনাদের একটা মিটিং সেট হবে। তবে বিপিএলে আমি যতটুকু জানি আপনার মিজান সাহেব থাকবেন, যতটুকু জানি বরিশালের প্রতিনিধি হিসেবে। যদি সেকেন্ড কেউ আসে সেটা কিন্তু আসতেই পারে, কিন্তু সেই আশা বকেয়া থাকা, সেই দুর্নাম কামানো, সেই রকম কিন্তু হবে। যদিও এখানে রয়েছেন সাগর সাহেব, কিন্তু যখন হয়েছেন এখানে ডিরেক্টর হওয়ার পরে ওনাদের প্রজ্ঞাপন জারি করার সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এটা অনেকেই জানে না হয়তো। আপনার আরেকটা পরিচয় আছে, আপনি ফরচুন বরিশালের সঙ্গে কাজ করেন, আপনি ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার যদি বলতে হয়। সর্বশেষ আপডেট যদি আপনি বলেন, আপনার কাছে শেষ আপডেটটা কি আছে? যে আপনি বলছিলেন যে ফরচুন বরিশাল
অংশগ্রহণ করবে। তারপরেও আমাদের অনেক বরিশালের দর্শকরা আছেন, ভক্তরা আছেন, তারা জানতে চায় যে ফরচুন বরিশালের ফ্যান বেজ আছেন অনেক, তারা জানতে চায় তাদের উদ্দেশ্যে যে আপনার একটা স্পষ্ট বার্তা যে আপনারা থাকছেন বা আপনাদের থাকার সম্ভাবনা 95%, 100%, একটু যদি বলতেন। দেখুন, এটা তো ওনার ভালো বলতে পারবে, যিনি ফ্র্যাঞ্চাইজির মালিক তারাই ভালো বলতে পারবে, কিন্তু আমরা যেটা দেখি এবং ওনার সঙ্গে যতটুকু কনভারসেশন হয়, আমি দেশের মধ্যে ছিলাম না এই কয়দিন, তার বিশ্বকাপে ছিলাম, যে কারণে অতটা ঘনিষ্ঠ যোগাযোগও হয়নি, কারণ আমি একদম ফ্রি ছিলাম। এই জায়গায় এসে যতটুকু বুঝতে পারছি এবং কথা বলার পরে আজকেও ওনার সঙ্গে একটু আলোচনা হয়েছে, সেটা থেকে আমি যতটুকু বুঝি উনি ক্রিকেট লাভার একজন মানুষ। ক্রিকেটের পাশে থাকার জন্য উনি ওনার ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দেন। একটা মানুষ যেখানে নিজের সম্পদ বিক্রি করে হলো বিপিএল চালায়, আর সেই লোক কিন্তু আসলে চলে যাওয়ার জন্য আসে না। একটা জিনিস আপনি অনেকেই দেখেছেন, তো আমার ধারণা উনি এবং দৃঢ় বিশ্বাস উনি থাকবেন। হয়তো ওনার অর্থনৈতিকভাবে এবছর যেহেতু ব্যবসা আগের মতো না, সবার জন্যই বাংলাদেশের এখন যে অবস্থা রয়েছে, সেই জায়গা থেকে উনি হয়তো একটু কিচ্ছুতা সাধন করতে পারেন, অথবা স্পন্সর না পেয়ে নিজের গাড় থেকেই খরচ করতে পারেন, কিন্তু সেই জায়গায় উনি বরিশালের প্রতিনিধিত্ব করেন, বরিশালের প্রতিনিধি হিসেবে বরিশালের মানুষের জন্য। ক্রিকেট লাভার, বরিশালের মানুষ কিন্তু মারাত্মক ক্রিকেট লাভার। আমরা বরিশাল যখন গিয়েছিলাম বুলবুল ভাইয়ের সঙ্গে, তখন দেখেছিলাম যে বরিশালের মানুষ কি পরিমাণ ক্রেজ ফরচুন বরিশালের জন্য। আপনি তো আনবিলিভেবল, যে সময় বাংলাদেশ এই চ্যাম্পিয়ন হলো, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পরে যে টিমটা ওখানে গিয়েছিল, আপনার মঞ্চের সামনে যেতে 1 ঘন্টা লেগেছিল, আপনার মনে আছে কিনা? সেই সময় তার মানে কি ক্রেজ, সেই ক্রেজটাকে আপনার যদি উনি ডেফিনেটলি কাজে লাগ, কারণ ওনারও তো এটা একটা প্যাশনের জায়গা, সেই প্যাশনের জায়গায় আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে উনি এখানে থাকবেন এবং এই টিমটা উনি চালাবেন। আরেকটা ব্যাপার আছে, ফরচুন বরিশালের যে অধিনায়ক তামিম ইকবাল, তিনি রিটায়ারমেন্টও যাননি, ইলেকশনও করেননি শেষ পর্যন্ত। আবার অনেক বলেছিলেন উনি মনে মনে রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছেন, কিন্তু যদি তিনি ইলেকশন করতেন। এখন যেহেতু তিনি ইলেকশন করেননি, ফরচুন বরিশাল যদি বিপিএল খেলে, আমরা কি তামিম ইকবালের অংশগ্রহণ দেখতে পাবো এমন কোনো আপডেট আছে? আমার কাছে মনে হয় না তামিম ইকবাল খেলবে, কারণ তামিম ইকবাল তো একটা জায়গা থেকে সরে এসছে সে অলরেডি, এবং তিনি পরিস্থিতি যদি পরিবর্তন হয় সামনে, এবার না হয়েছে সামনে, তিনি কিন্তু বিসিবির ডিরেক্টর হন বা ক্রিকেট সংগঠক হন, এমনও হতে পারে, আরও অনেক কিছুতেই স্পোর্টসের নানা ফ্যাক্টরে তিনি জড়িত থাকতে পারেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে তামিম ইকবাল আসলে খেলবেন বলে আমার মনে হয় না, কারণ খেলার টাইমটা তিনি পার করে এসেছেন। তিনি যদি ওই রকম তার লোভই থাকতো তাহলে কিন্তু খেলার জন্য, তাহলে কিন্তু তিনি ন্যাশনাল টিমেও খেলতেন, অনায়াসে তিনি আরও 2 বছর খেলতে পারতেন, কিন্তু সেটা করেননি তিনি। আপনার ন্যাশনাল টিম যে স্যাক্রিফাইস করতে পারে, সে বিপিএল খেলবে, হেলথের নয় খেলতে পারলো, কিন্তু তিনি আসলে যে ন্যাশনাল টিম স্যাক্রিফাইস করতে পারে, ন্যাশনাল টিম থেকে সে রিটায়ারমেন্টে নিতে পারে, একটা সময় তো না একটা সময় তো ছাড়তে হয় মানুষকে। তামিম ইকবাল আলিই ছেড়ে দিয়েছেন, যত হিরো হিসেবে থাকেন তিনি বিপিএলে খেলবেন, এটা আসলে আমার মনে হয় না খেলবেন। কারণ হচ্ছে যে তিনি সংগঠক হতে পারেন, তিনি অলরেডি সংগঠক, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, আবার এখানে দেখবেন বিপিএলে হয়তো সংগঠক হিসেবে আসতে পারেন, নাও আসতে পারেন। এখন কথা হচ্ছে যে উনি যেহেতু আপনার মিডিয়াতে বলে দিয়েছেন, উনি একটা স্কোপ দেবে না, আপনি তাকে বলেন যে অন্যরা যে যারা এই করছে, যে একজন প্লেয়ার রানিং সে বিসিবি সভাপতি হতে চেয়েছে, এই স্কোপগুলি নিশ্চয়ই উনি দিবেন না কাউকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই জায়গায় তামিমের তো কিছু জায়গায় ব্যক্তিত্বের জায়গা তো স্ট্রং, আমরা তো এটাও তো বুঝি, পার্সোনালিটি আছেন, তো সেই জায়গায় তিনি অবশ্যই তার সুবিবেচিত চিন্তাভাবনা করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেবেন। তার পরবর্তীতে অনেকে অনেক কথা বলছে তামিম খেলবে কি, মিজান সাহেব হয়তো বলেছেন যে দেখেছি আমরা একটা জায়গায় যে তামিম হয়তো খেলবে, অন্য ক্রিকেট খেলতেছেন। তামিম উনি ওনার জায়গা থেকে বলছে, এখন একজন যখন চেয়েছেন, মানে আমি মনে করতেই পারি যে তামিম খেলেন, ফ্যানরা তো মনে করতে পারেন আরও 10 বছর খেলেন। এখনও তো দেখি আমরা নাসিরের ভক্ত, নাসিরের পারলে ন্যাশনাল টিমে ঢুকিয়ে দেন, তো এরকম ফ্যানরা চাইবেন, কিন্তু প্লেয়ার জানেন যে কখন তাকে শুধু। আর মানুষটা হলেন তামিম ইকবাল কিন্তু আমি তার ব্যক্তিগত ভক্ত বা এরকম কোনো কিছু না, কিন্তু আমি যেটুকু বুঝি এত বছর সাংবাদিকতা, তার উত্থানটা আমাদের চোখের সামনে হয়েছে, কারণ আমি সাংবাদিক হিসেবে তাকে দেখেছি, যে সে প্রথম যখন ঢাকা লিগে আসে তখন থেকে তাকে সব কিছুই দেখেছি। তো সো আমার কাছে মনে হয় না তিনি আর এই মাঠেই খেলা খেলবেন, তিনি সংগঠক হতে পারেন, সংগঠক হিসেবে তিনিকে বড় জায়গায় নিয়ে যেতে পারেন, এই হলো ব্যাপার। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন ভাই, 2020-এ যখন করোনা শেষ হয়, সে সময় আমরা বিপিএল আয়োজন করতে পারিনি, তবে আমরা 5 দলের একটা টি20 টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, লোকাল টুর্নামেন্ট, লোকাল প্লেয়ারদের নিয়ে। এই সময় যদি বিপিএল বিসিবি আয়োজন করতে না পারে, বা ফ্র্যাঞ্চাইজিদেরও তো একটা থাকে যে ফরেন প্লেয়ারের অ্যাভেলেবিলিটি থাকা, কিন্তু যেক্ষেত্রে আমাদের একসাথে 3-4টা ফরেন টুর্নামেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কি বিসিবির
প্ল্যান বিতে যাওয়া উচিত ওই T20 টুর্নামেন্টের মতো, যেহেতু বিশ্বকাপ সামনে, প্লেয়ারদের T20-র মধ্যে রাখা, খেলার মধ্যে রাখা? দেখুন, আপনি বিপিএল এর যে স্ট্যান্ডার্ড, যতটুকু আমরা যতই বলি, আমরা নিজেরা হয়তো এটাকে ডাউন করার চেষ্টা করি, হ্যাঁ কোয়ালিটি ফল করেছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আন্তর্জাতিক প্লেয়ার, কিছু ভালো প্লেয়ার আসে এবং তার যে হাইপ, মানে ফ্র্যাঞ্চাইজি হওয়ার কারণে তার যে হাইপ, তার যে কম্পিটিশন লেভেল, সেটা কিন্তু আপনার নর্মালি যে এখন যে NCL T20 হচ্ছে সেটার মধ্যে আপনি পাবেন না কখনোই। আপনি নিজেই তো কাভার করে দেখেছেন। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে এটা প্লেয়ারদের 100-150 প্লেয়ারের আপনার ইনকামের জায়গা, শুধু প্লেয়ার না, এটার সঙ্গে অনেক সাপোর্ট স্টাফ, অনেক কোচিং স্টাফ, অনেক ক্রু থেকে শুরু করা হাজার খানিক লোকের ইনকামের জায়গা। তো এই যে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, রাউন্ড দ্য ইয়ার কিন্তু এরা ইনকাম করতে পারে না। তো আপনি এটাকে ড্যামেজ করে দিবেন? নিশ্চয়ই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে 5 আগস্টের পরবর্তীতে যে সিচুয়েশনটা তো ছিল, সেই সিচুয়েশন থেকে ওভারকাম করে যখন বিপিএল করতে পেরেছে, এবার হয়তো ভোটের কারণে, বিসিবি নির্বাচনের কারণে একটু ডিলে হচ্ছে, বাট দে উইল ম্যানেজ আই থিঙ্ক। এবং সবাই কিন্তু আসলে ফ্র্যাঞ্চাইজি নিতে চায়। বোর্ড ডিরেক্টররাই যতটুকু শুনছি যে বেনামে, অর্থাৎ তারা পেছনে থেকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিতে চায়, 10টা ফ্র্যাঞ্চাইজি 10 জনে নিতে চায়। দিস ইজ নট পসিবল। তো আলটিমেটলি এরা সবাই থাকবে তাও না, কিন্তু এখানে যারা রিনাউন্ড রয়েছেন, এখন ধরেন আপনার রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, আমার ধারণা খুলনাও থাকবে। যদি এই 3টা থাকে তাহলে আর 2টা ফ্র্যাঞ্চাইজি নিতে হবে আপনার, আর তো কিছু লাগে না। ভাইয়া আরেকটা জিনিস বলছিলাম যে মুশফিকুর রহিম একবার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বিপিএল হচ্ছে প্লেয়ারদের রুটি রুজির অংশ, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা এবার 5টা দলের বিপিএল আয়োজন করি, অনেক প্লেয়ারই তো থাকবেন যারা ভালো খেলে বিপিএল এ দল পান না, তাদের রুটি রুজির অংশ, তাদের রুটি রুজিতে একটু প্রবলেম হয়ে যাবে। এই দল কমিয়ে এনে টুর্নামেন্ট আয়োজন করাটা কি নেগেটিভ না পজিটিভ? না, এটা 6টা হলে বেটার হতো, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছাতে পারতেন। এখন 5টা হয়েছে। পাকিস্তান যদিও PSL যেটা, সেটা 5টা দল নিয়ে হয়, তো সেই মডেলটাই হয়তো ফলো করতে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন কথা হচ্ছে যে পাকিস্তানের প্লেয়ার কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি এবং কোয়ালিটি প্লেয়ার অনেক বেশি। তো সেই জায়গা থেকে যদি 5টা দল নিয়ে করে বাংলাদেশ, তাতে হচ্ছে কম্পিটিটিভনেসটা বাড়বে। এই কারণে বলছি যে প্লেয়ারগুলি খেলবে, টপ ক্রিকেটারই খেলবে, যেহেতু কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য। এটা আদার্স মানে ওই ভুজুং ভাজুং কিছু প্লেয়ার থাকে, সেইগুলিকে না নেওয়ার জন্যই কিন্তু এটা করা। আবার কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে মোস্ট সিনিয়র, যারা চলে যাবে, তাদের আসলে বিপিএল পর্যায়ে আসা রাখার কথা না, কিন্তু তাদেরকে রাখছে এবং কিছু টিম তাদেরকে নিচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত, যাদের নামে কিন্তু নানা রকমের এলিগেশন আসছে। তো সেইগুলিকে ছেড়ে ফেলার জন্য কিন্তু আপনার যদি 5টা দল থাকে, আমার কাছে মনে হয় যে ডাইরেক্ট শাস্তি আপনি দিতে পারছেন না প্রমাণের অভাবে, কিন্তু আপনি পরোক্ষ শাস্তি দিতে পারেন। পরোক্ষ শাস্তি দিয়েও কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাওয়া যায়, আপনার ক্যারিয়ার শেষ করে দেওয়া যায়, আপনার আর নেই। আচ্ছা ভাইয়া, ওই আপনি বলছিলেন যে কিছু সিনিয়র প্লেয়ার, বড় বড় নাম যাদের কথা বলছিলেন, আমরা রিসেন্টলি NCL T20 শেষ করলাম, সেখানে অনেক ইয়াং ক্রিকেটার আছেন যারা 2-1টা ম্যাচ বা 4-5টা ম্যাচ ভালো খেলেছেন। হাশিম নামের একজন লেফট আর্ম স্পিনার আছেন যে ভালো খেলেছেন। দল কমে আসাতে এবং সেই সব সিনিয়র ক্রিকেটারদের সুযোগ দিতে গিয়ে কি এইসব NCL পারফর্মাররা কি আড়ালে থেকে যাবেন? কি মনে হয় এই জিনিসটা লাস্ট করতে? দেখুন, NCL পারফর্মার যেটা হচ্ছে, NCL পারফর্মার তো NCL পারফর্মার, একটা T20 টুর্নামেন্ট খেললো, তার ফোকাসটা কিন্তু সে কেড়ে নিয়েছে। যেহেতু সে পাদপ্রদীপের আলো আমরা বলি যে শব্দটা, সেই শব্দটার জায়গা যদি আমি ইউজ করি, তাহলে তারা কিন্তু অলরেডি মনিটর এর মধ্যে রয়েছেন। যারা টিম বানাবেন, যারা কোচেস রয়েছেন, তাদের এইগুলি দেখার পরে সিলেকশন প্যানেল তারা কিন্তু লিস্ট করবে। আপনার প্লেয়ার্স যে ড্রাফটটা হয়, সেই ড্রাফটটা কিন্তু সিলেকশন প্যানেল থেকে দেওয়া হয়। তার মানে হচ্ছে তারা এই প্লেয়ারগুলিকে দেবেন এখন। এবং গত বিপিএলে যা কিছু ঘটেছে, এবং অতীতের যে বিপিএল, কয়েকটা বিপিএল গেছে, অনেকগুলি প্লেয়ারের নামে যারা হলো এক্সিস্ট বেরিয়ে যাবে, তাদের ক্যারিয়ার প্রায় শেষের পথে, তাদেরকে নিয়ে কিন্তু অনেক ফিসফাস, অনেক আলোচনা, তারা কিন্তু এগুলি ড্যাম কেয়ার তাদের মতো করে তারা চিন্তা করে। অভিযোগ আমরা জানি কারাই রয়েছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এদেরকে সামনে মনে হয় আর প্রোভাইড করা হবে না। আস্তে আস্তে নতুনদেরকে এই জায়গায় পিক করা হবে। আবার এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা থাকবেন, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ এখনও খেলার মতো ডিজার্ভ করেন। মাত্রই তো ইন্টারন্যাশনাল থেকে তিনি অবসর নিয়েছেন, কিন্তু বিপিএলে হয়তো আরও খেলতে পারবেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যদি তার ফ্র্যাঞ্চাইজি দলগুলো চায়। তামিম ইকবাল থাকবেন না, আমার যতটুকু ধারণা এবং বিশ্বাস, কারণ তামিম ইকবালের এখন সেই মুডে নেই। তিনি এখন ক্রিকেট তো খেলেছেন কবে লাস্ট, আপনার চিন্তা করেন প্রিমিয়ার লিগ খেলেছেন। তো সেই প্রিমিয়ার লিগের পরবর্তীতে প্রায় 7-8 মাস হয়ে গেছে। আমার ধারণা উনি
আর ক্রিকেটে খেলোয়াড় হিসেবে ওইভাবে থাকবেন না। উনি এখানে যে একটা কথা বলেছিলেন প্রেস কনফারেন্সে, যে কোশ্চেন করা হয়েছিল যে তিনি অবসর নেওয়ার কথা, অবসর তো পৃথিবীর অনেক প্লেয়ারই ডাইরেক্ট নেয় না। আপনার আমাদেরই তো অনেক প্লেয়ার অনেক প্লেয়ার, মাশরাফি মুর্তজা নেননি, আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে ওই সময় কোন প্লেয়ারটা অফিসিয়াল অবসর নিয়েছে? খালেদ মাহমুদ সুজন আর পাইলো। হ্যাঁ, এখন ধরেন অফিসিয়াল নিতে হবে এরকম কোনো লিখিত নিয়মও নাই, অলিখিত কোনো নিয়মও নাই। একটা হচ্ছে যে যার যার ব্যক্তিগত স্বাধীনতা, আমি সবাইকে জানিয়ে দিয়ে গেলাম, হ্যাঁ অটো মানুষ চলে যায়। তো এখন তামিম ইকবালরাও সেই জায়গায় চলে এসেছেন, তারা খেলার মোডে নাই, তিনি এখন ক্রিকেট প্রশাসক হবেন, তিনি চালাবেন। এবারই তো হয়ে যেতেন, হননি এমন কি আনফরচুনেটলি। হতে পারে যে ফরচুন বরিশালের ম্যানেজমেন্টের দায়িত্বে তামিম ইকবালকে দেখা যাবে? এটা নিয়ে আমি বলতে পারবো না, কারণ এটা কেবলমাত্র ওনারই বলতে পারবেন। কারণ হচ্ছে যে এটা তো আমি, যদি না খেলেন তাহলে একটা পসিবিলিটি আছে বলা। সেটা আপনি বলতে পারেন, আমি বলতে পারবো না। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে কেবলমাত্র ম্যানেজমেন্ট, মালিক যারা, তারাই বলতে পারেন। কারণ ওনাকে নিয়ে করবে কিনা, এটার সাথে উনি থাকবেন কিনা, যা কথা বলা হচ্ছে তিনিও এই সময় এইভাবে ইনভলভ হবেন কিনা, এটা তো একটা ব্যাপার। তারও তো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, তাকে এই জায়গায় তো রেসপেক্ট দিতে হবে। তবে আমার ধারণা তিনি খেলার মধ্যে না, খেলবেন না, এটা তো খেলবেন না, এটা নিশ্চিত আমার ধারণা। থ্যাংক ইউ সো মাচ ভাই।